সম্ভবত কলকাতা শহরে এই প্রথম এই অভিনব উদ্যোগ। যারা বহুতলে থাকেন, যারা একটু উঁচু থেকে নিচের পৃথিবীটাকে দেখেন, বা নিচের পৃথিবী যারা উপর দিকে তাকিয়ে একটা মিথ্যা ব্যবধান গড়ে তোলবার চেষ্টা করে প্রতিহিংসার সংস্কৃতি তৈরি করেন, আজকে সেই বহুতলের আবাসিকদের নিয়ে, তাদের জীবনের উত্থান পতন নিয়ে, তাদের দৈনন্দিন জীবনের কিছু সমস্যা নিয়ে, তাদের টুকরো টুকরো কথা, তাদের টুকরো টুকরো ব্যথা, কোনো সময় বঞ্চনা, কোনো সময় হতাশা, কোনো সময় উচ্ছ্বাস, কোনো সময় উৎসব, এই সমস্ত কিছু মিলিয়ে এই প্রথম কোনো সংগঠনের পক্ষ থেকে উদ্যোগে এ ধরনের একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। দেখুন, আমার একটা নির্দিষ্ট পরিচয় আছে। আমি একজন রাজনৈতিক কর্মী। অধিক পরিচয় মানুষের আসল পরিচয়টা হারিয়ে যায়, আর ঠিক নির্বাচনের আগে সেই পরিচয়টা হারাবার জন্য অবশ্যই আমি আপনাদের কাছে এসে দাঁড়াইনি। আমি এসেছি আপনাদের সঙ্গে কথা বলতে, গল্প করতে, কোনো ভাষণ দিতে নয়। আমি আশা করছি যারা এখানে উপস্থিত আছেন তারা বাংলা বুঝতে পারছেন। যদি কারোর কোনো অসুবিধা হয় একটু আমাকে হাত তুলে জানাবেন, আমি ভাষার মধ্যে মধ্যে পরিবর্তন করে দেব, সেটা মনে হয় সম্ভাবনা কম। আমি যদি ঠিক শুনে থাকি, হঠাৎ এখানে মঞ্চে দুজন আমার সতীর্থ উপস্থিত আছেন, গোপাল সরকার, যারই মূলত প্রচেষ্টায় আজকে আমরা আপনাদের সকলকে একত্রিত করতে পেরেছি, এবং শতরূপা আছেন। তো শতরূপা আমার সম্পর্কে বলতে গিয়ে বললেন, যদি আমি ঠিক শুনে থাকি, যে শ্রমিকদা ডাজন্ট লাইক উত্তরীয়। এই নিয়েই আমার একটি কথাটা বলেই আমি শুরু করব। ইট ইজ নট লাইক দ্যাট আই এম ডাজন্ট লাইক উত্তরীয়, বাট সিচুয়েশন কম্পেলড মি টু গিভ ইট আপ। আজ থেকে বছর 25 আগে এই কলকাতায় রাজনৈতিক নেতা কর্মীদের গলায় উত্তরীয় থাকতো না। প্রথম কলকাতা শহরে যে রাজনৈতিক ব্যক্তিত্ব উত্তরীয় পড়েছিলেন তার নাম হচ্ছে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায়। তারপরে আমরা উত্তরীয় দেখতে পেয়েছিলাম আরেকজন কেন্দ্রীয় মন্ত্রী, বিরাট বাগ্মী, প্রবাদপ্রতিম কংগ্রেস নেতা শ্রী প্রিয়রঞ্জন দাস মুন্সির কথায়। 90 দশকের মাঝামাঝি হঠাৎ উত্তরীয় প্রথা শুরু হয়ে গেল। তা আমি দত্তপুকুরে একটা বিতর্ক সভায় অংশগ্রহণ করতে গেছি। বিশিষ্ট পণ্ডিতদের মধ্যে একজন উপস্থিত ছিলেন ডক্টর ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী, যার টেক্সট সংস্কৃতে সারা পৃথিবীতে যে বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত চর্চা হয় সেখানেই তার বই চলে। তার পাণ্ডিত্য, তার জ্ঞানগর্ভ দীর্ঘ বক্তৃতা, তার সঙ্গে যারা পরিচিত হয়েছেন তারা জানেন, বা তার সম্পর্কে আপনার তার লেখা গল্প পড়ে থাকতে পারেন। ঘটনাচক্রে আমার আসন পড়েছে ঠিক তার পাশেই। আমি গিয়ে বললাম, স্যার আপনার পাশে আমাকে বসতে হবে, এর থেকে দুর্ভাগ্যের আপনার আর মনে কিছু হতে পারে না। আমি আপনার পাশের চেয়ারে বসছি না, আমি একটু দূরে গিয়ে বসছি। উনি বললেন, না না এরকম করছো কেন, তুমি এখানেই বসো। আমরা ডান দিকে বসেছিলাম। হঠাৎ মঞ্চের কোণ থেকে উত্তরীয় দেওয়া শুরু হলো। উনি কানে কানে আমায় বললেন, শ্রমিক, এই বঙ্গদেশে, ওনার ভাষাই ছিল এরকম, এই অঙ্গবস্ত্র ধারণ করার অধিকার ছিল শুধুমাত্র মহামহ উপাধ্যায়দের। আজকে মূর্খ, 8 পাস, বাটপার সবাই গলায় উত্তরীয় পড়ছে। বিশ্বাস করুন, সেদিন থেকে আমি আমার উত্তরীয় খুলে রেখে দিয়েছি। যে আমায় দেয় আমি তাকে পড়িয়ে দিই, কারণ আমাকে এখনো ধ্যানেশ নারায়ণের আত্মা, তার শব্দও তাড়া করে বেড়াচ্ছে। আমি তার থেকে মুক্ত হতে পারিনি। আজকের অনুষ্ঠান শুরু হয়েছে বন্দে মাতরমের মধ্যে দিয়ে। বন্দে মাতরম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ঋষি অরবিন্দ বলেছিলেন, ইট ইজ নট অনলি এ মন্ত্র,
It is a religion of patriotism. বঙ্কিমচন্দ্র অসুস্থ, মৃত্যুশয্যায় প্রায় তিনি তার কন্যাকে বলে গিয়েছিলেন যে দেখিস 20-30 বছরের মধ্যে এই বন্দে মাতরম ভারতবর্ষের মানুষের হৃদয়ে রক্ত নাচন দেখাবে। এবং বঙ্কিমচন্দ্রের এই বক্তব্য বাস্তবে প্রতিষ্ঠিত হয়েছিল। 1905 থেকে 1947, 1947 থেকে 2025, 2026ও বঙ্কিমচন্দ্র প্রাসঙ্গিক, বন্দে মাতরম প্রাসঙ্গিক, আনন্দমঠ প্রাসঙ্গিক। আপনারা এখানে কলকাতার মানুষজন বসে আছেন, আমিও কলকাতা নিবাসী, কলকাতার একটু পাশে বিধাননগর। আমার বাবা কাকার একটি তৈরি করা বাড়িতে থাকি, কারণ আমার কোনো ফ্ল্যাট নেই, কোনো গাড়ি নেই, কোনো ব্যবসা নেই, কোনো বউ নেই, আমি একা। আমার একটা নির্দিষ্ট ভাবনা আছে, একটা চিন্তা আছে, একটা স্বপ্ন আছে, আর সেই স্বপ্নের মধ্যে কোথাও না কোথাও একটা ব্যাঘাত ঘটছে। মনে হচ্ছে যেন আমরা আর পশ্চিমবঙ্গে থাকবো না, মনে হচ্ছে গোটা পশ্চিমবঙ্গটা ধীরে ধীরে আবদ্ধ হয়ে যাবে। যেভাবে নির্বাচনের আগে 80-র দশক থেকে দেখা গেছে, হাইরাইজ বিল্ডিং এর দরজায় তালা লাগিয়ে তাদের ভোটারদের বাইরে বেরোতে দেওয়া হতো না। নির্বাচন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই সকালবেলায় হাইরাইজের দরজায় দুটো বোমা পড়ে যেত। মানুষ আতঙ্কিত হয়ে তার নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে নির্বাচনে ভোট দিতে অংশগ্রহণ করত না। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি and today's politics is development. We have accepted the Westminster culture, the Westminster model. We have accepted the multi-party democracy. We do apply our franchise in different elections. আপনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করুন না কেন, যে রাজনৈতিক দলেই থাকুন না কেন, এই গণতান্ত্রিক ব্যবস্থায় আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে নির্বাচনে ভোট দিতে হবে। কোনো প্রার্থী পছন্দ না হলে আপনি ভোট কেন্দ্রে পৌঁছে গিয়ে নো ভোট টু এনিওয়ান, মানে নোটায় অংশগ্রহণ করবেন, কিন্তু তাও আপনাকে নির্বাচনী কেন্দ্রে যেতে হবে। এই যাওয়াটা আপনার অধিকারের মধ্যে পড়ে। এই অধিকার যাতে কেউ কেড়ে না নিতে পারে, তার জন্যই আপনাদের এখানে হয়তো ডেকে আনা হয়েছে। কেন আনা হয়েছে আমার জানা নেই, কিন্তু আমি মনে করছি আমার স্বপ্নে খণ্ডিত হতে চলেছে, ব্যাঘাত ঘটছে। ঠিক যেভাবে বন্দে মাতরম খণ্ডিত হয়ে গিয়েছিল, বন্দে মাতরমকে যদি খণ্ডিত না করে দেওয়া হতো 1937 সালের 26 এবং 27 ডিসেম্বর, তার 7 দিন আগে থেকে যখন হিন্দু মহাসভার নেতারা বিভিন্ন জায়গায় মিছিল বার করে প্ল্যাকার্ড লাগিয়ে দিয়েছিলেন যে ডু নট কম্প্রোমাইজ উইথ বন্দে মাতরম অ্যাট দি অল্টার অফ কমিউনাল বিগটরি, সেদিন যদি রাষ্ট্রনেতারা আত্মসমর্পণ না করতেন, আজকে ভারতবর্ষ খণ্ডিত হতো না। ভারতবর্ষ খণ্ডিত হয়েছে, তার অন্যতম কারণ হয়েছে বন্দে মাতরম খণ্ডিত হয়েছে। একটা মৌলবাদের কাছে, একটা ধর্মান্ধতার কাছে আমরা আত্মসমর্পণ করেছিলাম। পাকিস্তান নামে পৃথিবীতে কোনোদিন কোনো দেশ ছিল না, কোনো রাষ্ট্র ছিল না, কোনো জাতি ছিল না। কিছু মানুষ আওয়াজ তুলে দিলেন যে কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। কিছু মানুষ জাতি তত্ত্বের সমর্থনে বলে দিলেন মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দি রাইট অফ সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই। হিন্দু মুসলমান দুটি পৃথক জাতি একসঙ্গে বসবাস করতে পারে না, তাই মুসলমানদের জন্য পাকিস্তান দিতে হবে। 1937 সালের 19 ডিসেম্বর জিন্নাহ ঘোষণা করে দিলেন যে মঞ্চে বন্দে মাতরম ধ্বনিত হবে সেই মঞ্চে কোনোদিন মুসলিম লীগ উপস্থিত থাকবে না। 20 ডিসেম্বর নেতাজি সুভাষচন্দ্র বসু চিঠি লিখলেন রমানন্দ চট্টোপাধ্যায়কে, দ্য ফাদার অফ নিউ জার্নালিজম, রমানন্দ চট্টোপাধ্যায় এডিটর, যে আপনি একটু বোঝান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে গান্ধীজির সঙ্গে কথা বলতে। আমি ওয়ার্কিং কমিটিতে একমাত্র বাঙালি, বন্দে মাতরমের ভবিষ্যৎ কি হচ্ছে জানা নেই, কিন্তু আমাদের কিছু একটা করতে হবে। 25 তারিখ রাত্রিবেলায় পণ্ডিত জওহরলাল নেহরু চিঠি লিখলেন তার বন্ধু কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহকে, we are not supposed to accept any song which is based on any ideology, অর্থাৎ মতাদর্শ ভিত্তিক কোনো গানকে আমরা কোনোদিন গ্রহণ করতে পারি না। আমরা এমন কিছুকে গ্রহণ করব যেটা সর্বজনগ্রাহ্য, সেটাকে গ্রহণ করতে হবে।
আর তার পরিণতি দেখা গেল দেশভাগ। একই ঘটনা ঘটছিল আমেরিকায়, পরিস্থিতি বা প্রেক্ষিত ভিন্ন ছিল, কিন্তু আব্রাহাম লিঙ্কন দাঁড়িয়ে বলেছিলেন, আই ডু নট বিলিভ ইন টু নেশন, আই বিলিভ ইন ওয়ান নেশন। 4 বছর ধরে আমেরিকার গৃহযুদ্ধ, 4 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর আমাদের দেশভাগের বলি হয়ে গেছেন 20 লক্ষ মানুষ। আজকে সেই জায়গায়, সেই কলকাতা শহরে দাঁড়িয়ে আজকে আমরা এখানে হাই রাইজের সমাবেশ করছি। একবার ভেবে দেখুন, 1946 সাল 16ই আগস্ট, ডাইরেক্ট অ্যাকশন ডে, সুরাবর্দির সমস্ত থানার অফিসারদের চেঞ্জ করছেন, সুরাবর্দির সমস্ত হিন্দু ওসিদের সরিয়ে বিহারি মুসলমান ওসিদের বসিয়ে দেওয়া হলো কলকাতায়। আতঙ্ক তৈরি করবার জন্য মহিলাদের থাই পর্যন্ত কেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল আজকে বিভিন্ন মাংসের দোকানে। আজকে সেদিন এই বাঙালি রুখে দাঁড়িয়েছিল মুষ্টিমেয় মানুষ, কিন্তু যারা আজকে নতুন বিতর্ক তৈরি করছেন, বাংলাভাষী হিন্দিভাষী, যারা আজকে নতুন বিতর্ক তৈরি করছেন, বহিরাগত, যারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে ও বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানের কথা বলছেন, সেই বাঙালিদের মনে রাখতে হবে, যদি জয়সওয়াল গুপ্তা মানে কালওয়ার সমাজ যদি নিজেদের জীবনের সর্বস্ব উজাড় না করে দিতেন, সেদিন যারা তাদের সমস্ত ধন সম্পত্তি দিয়ে সমস্ত লোহাকে যদি সেদিন ওই গোপাল মুখার্জিদের হাতে তুলে না দিতেন, আজকের এই যে তথাকথিত বাঙালি সমাজ উন্নাসিকতায় ভরে এই যে 25শে বৈশাখ একটু সংস্কৃতি খেলা করছেন, আর 23শে জানুয়ারি একটু রাজনীতি খেলা করছেন, তারা কিন্তু এই বাংলায় থাকতে পারতেন না। আজকে সেই দিন আবার ঘুরে আসছে। হাই রাইজের সমস্যা আছে। আর্সেনিক শুধু বসিরহাটে নেই, শুধু উত্তর 24 পরগনায় নেই। আজকে আমি নাম করে আতঙ্ক তৈরি করব না, কিন্তু এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে জানেন, বা যে একটু জানার চেষ্টা করুন, বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করান। কলকাতার জলস্তর নামছে, একটা অত্যন্ত মানে একদম অভিজাত হাউজিং এর আজকে তার নিচে আর্সেনিকের সন্ধান পাওয়া যাচ্ছে। হাইরাইজে যারা বসবাস করছেন তারা বিত্তবান, তারা কারো দয়া হাইরাইজে বসবাস করছেন না, তারা নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে সেখানে তার আবাসনের থাকার ব্যবস্থা করেছেন, কিন্তু তাদের ভোট দেওয়ার অধিকার আছে, নির্বিঘ্নে ভোট দেওয়ার অধিকার আছে, তার দলের দরজায় তালা লাগিয়ে দেওয়ার অধিকার কারণ নেই। আপনি বিজেপিকে ভোট দিতে পারেন, সিপিএমকে ভোট দিতে পারেন, তৃণমূলকে ভোট দিতে পারেন, আপনি যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিতে পারেন, আপনি ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করে বলে আসতে পারেন যারা প্রার্থী হয়েছে এরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য নয়, আপনি নোটায় ভোট দিতে পারেন, কিন্তু ভোট কেন্দ্র পর্যন্ত পৌঁছে যাওয়ার যে অধিকার, সেই অধিকার আপনার সাংবিধানিক অধিকার, সেই অধিকার এই গণতান্ত্রিক ব্যবস্থায় থাকার অধিকার, যে অধিকার ভারতের সংবিধান আপনাকে দিয়েছে, এই গণতান্ত্রিক ব্যবস্থা আপনাকে দিয়েছে, এই বিচার ব্যবস্থা আপনাকে দিয়েছে, সেটা কারোর কেড়ে নেবার অধিকার নেই। আমরা একটা অসুস্থ সময়ের মধ্যে দিয়ে আজকে বসবাস করছি। আপনারা যারা এখানে আছেন একবার নিজেকে প্রশ্ন করুন নিজেদের কাছে, আপনি কি কোনো বৃদ্ধাশ্রমের বাসিন্দা নন? কলকাতার হাইরাইজগুলোর দিকে তাকান। আমি শুধু এই প্রজন্মের কথা বলছি না, যারা 50 পার করেছেন, যারা 60 বছর বয়স পেরিয়ে গেছেন, 50 থেকে 60, 65 এজ গ্রুপের মধ্যে যারা আছেন, যে মহিলারা 45 বছর বয়স পেরিয়ে গেছেন, তাদের উদ্দেশ্যে বলছি, যারা বিধাননগরে থাকেন, যারা যোধপুর পার্কে থাকেন, যারা অভিষিক্তায় থাকেন, বা যারা আমি সবকটা নাম জানি না, বাড়িগুলোর সামনে দিয়ে যাই, অভিরূপা, অভিষিক্তা নামগুলো খুব মিষ্টি, খুব সুন্দর, কিন্তু ধীরে ধীরে এগুলো বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে যাচ্ছে। আমরা একটা বৃদ্ধাশ্রমের বাসিন্দা হয়ে গেছি। আমরা কেন গোটা রাজ্যটা একটা বৃদ্ধাশ্রম হয়ে যাবে? এই কলকাতা আমাদের প্রাণের শহর, কত নাম কলকাতার, সিটি অফ জয়, আমাদের নদী আছে, ভারতবর্ষের মধ্যে প্রথম আমাদের মেট্রো রেল আছে, গঙ্গার নিচ দিয়ে মেট্রো রেল চলছে, আমাদের পশ্চিমবঙ্গের ডক আছে, আমাদের পশ্চিমবঙ্গে মেধা আছে, আমাদের পশ্চিমবঙ্গের টাকা আছে, আমাদের পশ্চিমবঙ্গে প্রতিভা আছে, আমাদের পশ্চিমবঙ্গের নাম করা চিকিৎসক আছেন,
অধ্যাপক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে নিজেদের মেধাকে প্রতিষ্ঠিত করছে, কিন্তু আপনি তার সঙ্গে কয়েকবার বেড়াতে যেতে পারছেন, ফিরে এসে বলতে পারছেন যে আমি গিয়েছিলাম, শহরটা কি সুন্দর, একটা জামা 3 দিন পরলাম কিন্তু কলারে একবারও কালো দাগ লাগলো না, আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই নতুন করে হাঁচি হতে শুরু করলো। কেন এই অবস্থা তৈরি হলো? আজকে কলকাতাকে বাঁচানোর সময় এসে গেছে। যারা মনে করছেন আপনারা হাই রাইজে আছেন, 13 তলায় আছেন, আপনারা নিরাপদে আছেন, কেউ এটা কোনো সময় এই ভুলের মধ্যে কেউ কোনোদিন থাকবেন না। আজকে আমরা আগ্রাসনের শিকার হচ্ছি। পশ্চিমবঙ্গকে একটা শক্তি পশ্চিম বাংলাদেশ বানিয়ে দেবার চক্রান্ত করেছে। বিপদ শুধু মালদায় নয়, বিপদ শুধু নদিয়ায় নয়, বিপদ শুধু সীমান্তবর্তী জেলায় নয়, বিপদ এসে দাঁড়িয়েছে কলকাতায়। কলকাতার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে কলকাতার মহানাগরিক তার লোক দিয়ে বিভিন্ন জায়গায় হাই রাইজ বিল্ডিং এ বলে পাঠিয়ে দিয়েছেন, যারা চিঠি দিয়েছিলেন আমাদের এখানে বুথ হবে, প্রত্যেকে যারা এখানে বসে আছেন প্রত্যেককে হেঁটে বাইরে ভোট দিতে যেতে হতো না। আপনারা নিজেদের ক্যাম্পাসে নিজেরা ভোট দিতে পারতেন যদি আজকে তারা ব্যাঘাত না ঘটাত। আজকে তারা প্রভাব কাটিয়ে বলছেন, হুমকি দিচ্ছেন সেক্রেটারিদের যে কোনো বুথ করবার প্রয়োজন নেই, আপনারা ঠিকভাবে আনন্দে ভোট দিতে যেতে পারবেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা একটাই, পোলিং পার্সেন্টেজটাকে ডাউন করে দেওয়া। উদ্দেশ্য একটাই, সমাজের একটা শ্রেণীকে সম্পূর্ণ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকে বাইরে করে দেওয়ার। আমি তো বলছি আপনি আমার পার্টির বিরুদ্ধে ভোট দিন, কিন্তু নিজের ভোট নিজে দিন। আপনি দৃঢ়তার সঙ্গে, সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে বিজেপির বিরুদ্ধে গিয়ে ভোট দিন, কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছন, বাড়িতে বসে থাকবেন। আজকে আমরা আপনাদের কাছে ভোট চাইতে আসিনি, শুধু আপনাদের কিছু ফিগার দিতে এসেছি। 43 railway projects is being stalled because of the land acquisition problem. There was a change in the year of 2011. When the government came into the power, first time they have declared we are not supposed to acquire a single square feet of land. If a government doesn't have any comprehensive land policy, it is next to impossible to lure any businessman to invest in this particular state. Heavy industry ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নেই। পৃথিবীতে কোনো রাজনৈতিক মতাদর্শ শেষ কথা বলে যেতে পারেনি। Whether it is a command economy or market borrowing policy, সমস্ত প্রশ্নের উত্তর কোনো রাজনৈতিক মতাদর্শের কাছে নেই, কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে নেই, কোনো প্রধানমন্ত্রীর কাছে নেই, কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাষ্ট্রপতির কাছে নেই। 2 + 2 doesn't make for all the times in politics, in sociology, even in medical science also, in economics also. আমরা তার মধ্যে দাঁড়িয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের কোভিড এসেছিল, কোভিডের সঙ্গে আমরা লড়াই করেছি কিভাবে প্রত্যেকটি মানুষের জানা। ভারতবর্ষে কোভিড, ভারতবর্ষের মতো 140 কোটি দেশের কাছে কোভিড পরাজিত হয়ে গেছে। যেদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাঁড়িয়ে বলেছিলেন আলো নেবান থালা বাজান, কত ব্যঙ্গ কত বিদ্রুপ, বিজেপি নরেন্দ্র মোদী ভ্যাকসিন তৈরি করে দেবেন, সেই ভ্যাকসিনে ভারতবর্ষের মানুষ বাঁচবে। প্রশ্নটা নরেন্দ্র মোদীর নয়, প্রশ্নটা একটা স্বাভিমানের, একটা আত্মবিশ্বাসের, একটা আত্মমর্যাদার। ভারতবর্ষের বিজ্ঞানীরা আজকে কোভিডের ভ্যাকসিন তৈরি করেছিলেন যুদ্ধকালীন তৎপরতায়, আর সেই ভ্যাকসিন যারা বিরোধিতা করেছিলেন তারা একটু লুকিয়ে নিয়েছিলেন, কবে নিয়ে গিয়েছিলেন জানা নেই, যেভাবে ভোটার লিস্টের SIR এ নিজের ফর্ম ফিল আপ করেছেন। আমরা বেঁচেছি কোভিডের সঙ্গে লড়াই। সে সময় বহুতলের মানুষরা কিভাবে ছিলেন, সে সময় আপনাদের জীবন যুদ্ধ, বিদেশে থাকা আপনার পরিবার পরিজনের জন্য, আপনাদের পুত্র কন্যার জন্য আপনাদের উৎকণ্ঠা, সেটা আপনারা জানেন, সেটা আপনারা নিজেদের জীবন দিয়ে আপনারা উপলব্ধি করেছেন। কিন্তু মনে করুন আপনি বাড়িতে আছেন, কিছু মানুষ ঢুকছে, একদল মানুষ এলো, এসে বললো এই বাড়িটা আমার, এই বাড়ির উপরে অধিকার আমার,
এই বাড়ি আমাকে দিতে হবে, বাড়ি থেকে আপনি বিতাড়িত হয়ে গেলেন রাতের অন্ধকারে, আপনি কি করে বেঁচে থাকবেন? ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড একমাত্র রামসার ট্যাগ প্রাপ্ত, আমাদের কলকাতার কাছাকাছি সুন্দরবন ছাড়া পশ্চিমবঙ্গের দুটো রামসার ট্যাগ লাগানো দুটো জায়গা আছে, তার উপরে বেআইনি বহুতল নির্মাণ চলেছে। যদি কোনোদিন আইন এখানে প্রয়োগ করে দেওয়া হয়, এক রাত্রে কয়েক লক্ষ মানুষ গৃহহীন হয়ে যাবে। নিম্ন মধ্যবিত্ত মানুষ এখানে ফ্ল্যাট কিনেছেন, কিন্তু সমস্তগুলোই হচ্ছে ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডের উপরে। এপাশ থেকে যান, যেখানে আপনার এই যে প্রপার্টিতে আমি দাঁড়িয়ে আছি, এই প্রপার্টি রানী রাসমণির। এটা কেউ অস্বীকার করতে পারবে না। কি করে হাত বদল হলো, কি করে মালিকানা বদলে গেল, কি করে বর্তমান এলো, কি করে হোটেল এলো, কি করে ক্লাব এলো, কেউ জানে না। রানী রাসমণি একজন অসীম সাহসী মহিলা, যাকে জেলে গিন্নি বলে আখ্যায়িত করেছিলেন কিছু তথাকথিত উচ্চশিক্ষিত উচ্চবর্ণের মানুষ, যিনি না থাকলে রামকৃষ্ণ দেবকে আপনারা চিনতে পারতেন না, যিনি না থাকলে পশ্চিমবঙ্গের নারী শিক্ষা কোথায় গিয়ে পৌঁছতো সে যুগে কারোর জানা নেই। সেই রানী রাসমণি একজন মহিলা হয়ে, প্রান্তিক পরিবারের মহিলা হয়ে, যিনি ব্রিটিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছিলেন, গঙ্গায় শিকল ফেলে দিয়ে ব্রিটিশের ঔদ্ধত্যকে স্তব্ধ করে দিয়েছিলেন আদালতে, সেই রানী রাসমণির নাম ইতিহাস থেকে মুছে গেছে। বর্তমান প্রজন্মের কাছে বীর রানী শিরোমণির নাম আজকে নেই। 1797 থেকে 1799 যিনি কোম্পানির বিরুদ্ধে, ব্রিটিশের বিরুদ্ধে মেদিনীপুরে যুদ্ধ ঘোষণা করে দিয়েছিলেন, পরাজিত ব্রিটিশ, আতঙ্কিত ব্রিটিশ নিজেদের ট্রেজারিকে আলমারিতে ট্রান্সফার করে দিয়েছিল। এক্সোডাস শুরু হয়ে গিয়েছিল মেদিনীপুর জেলা থেকে। রানীর কাছে একটাই অস্ত্র ছিল, ব্রিটিশের সহযোগিতা মানে মুন্ডচ্ছেদ, ব্রিটিশের সহযোগিতা মানে বিহেডেড, ইউ উইল বি ইমানসিপেটেড ইন নো টাইম। যে ইতিহাস বর্তমান প্রজন্মকে জানানো হয়। আমাদের দেশটা ভাগ হয়ে গেছে। আমরা বন্দে মাতরম শুরু করলাম বন্দে মাতরমের সম্পূর্ণতা আনার জন্য। তাংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী এই শব্দ উচ্চারণ করতে যদি কেউ ব্যথিত হন, তাহলে তাকে তো এ দেশে রাখা যাবে না, তাকে তো অন্য দেশে গিয়ে, পাকিস্তানে গিয়ে গান গাইতে হবে। এই মাটি তো তৈরি হয়েছিল বাঙালি হিন্দুদের সেফ হোমল্যান্ডের কারণে। আমরা কথা বলছি, আমরা আমাদের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ উপহার দিয়েছেন। পাঞ্জাব ও সিন্ধু, গুজরাট ও মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ। আমরা অবলীলায় গানটা গেয়ে চলেছি, একবারও বুকের কোণে ব্যথা হচ্ছে না যে পাঞ্জাব ও সিন্ধু, সিন্ধুর গোটাটাই নেই, পাঞ্জাবের অর্ধেকটা নেই, বাংলারও অর্ধেকটা নেই। দেশভাগের কারণে সব চলে গেছে, এবার এই পশ্চিমবঙ্গ যাওয়ার সামনে চলে এসেছে। আপনারা জহরব্রত শুনেছেন? জহরব্রত কিভাবে এসেছিল? যে যখন মোগলের বাহিনী বা যখন তথাকথিত ইসলামের বাহিনী কোনো হিন্দুদের বা রাজপুতদের কোনো ফোর্ট দখল করতেন, ফোর্ট দখল করবার পরে প্রথমে তারা মহিলাদের উপর অত্যাচার শুরু হলো। তখন মহিলারা ঠিক করলেন আমরা বিষ পান করে আত্মহত্যা করব। সৈন্যবাহিনীর পরাজয়ের সঙ্গে সঙ্গে, দুর্গের পতনের সঙ্গে সঙ্গে মহিলারা সেখানকার অন্তঃপুরের বাসিন্দারা তারা বিষ খেয়ে নিতেন। কিন্তু দেখা গেল বিষ পানে মৃত্যুর পরও একজন মহিলার শরীর কিন্তু আধ ঘন্টা 40 মিনিটের মতো গরম থাকে। মৃতদেহের ওপরে অত্যাচার শুরু করে দিল মোগল বাহিনী। তখন তারা নতুন পন্থা অবলম্বন করেছিলেন। তারা বিষ খাবার পরে তারা আগুনের একটা কুণ্ডলী জ্বালিয়ে তার মধ্যে তারা ঝাঁপ দিতেন জহরব্রত। এরপরে দেখা গেল প্রতাপাদিত্যর ছেলে যখন মারা গেছেন, প্রতাপাদিত্য পরাজিত হয়েছেন, যশোরের মহারাজ প্রতাপাদিত্য, আজকে যার নাম ইতিহাস থেকে কার জন্য ভুলিয়ে দেওয়া হয়েছে, দি ফাদার অফ ইন্ডিয়ান ফার্স্ট নেভাল ফোর্স, সেই প্রতাপাদিত্য, বাঙালি প্রতাপাদিত্য, যিনি আকবরের বাহিনীকে এখান থেকে তাড়া করে পাটনা পর্যন্ত দৌড় করিয়েছিলেন এবং সেখানে গিয়েও নিজেদের অফিস এস্টাবলিশ করে দিয়েছিলেন, সেই প্রতাপাদিত্য। তিনি জীবনে একটা যুদ্ধেই হেরেছিলেন, তার ছেলে মারা গেল বাদুড়িয়ায়, তিনি ধরা পড়লেন। তার স্ত্রী বুঝতে পারলেন আমার এবং আমার পরিচারিকা, আমার অন্তঃপুরের মহিলাদের ভবিষ্যতের কথা কি হবে। তিনি তার এক বজরায় সমস্ত জাহাজের মধ্যে মহিলাদের তুলে নিয়ে গিয়ে ইছামতির জলে তিনি
আত্মহত্যা করে নিলেন, তিনি তার বজরা ডুবিয়ে দিয়ে প্রাণত্যাগ করলেন, কেরুন তার অঙ্গ স্পর্শ করতে দেননি। আজকে সেই পরিস্থিতি ফিরে এসেছে নতুন করে পশ্চিমবঙ্গে। মুর্শিদাবাদে দাঁড়িয়ে একজন ৪৫ বছরের হিন্দু মহিলা বলছেন, বিএসএফ এর জওয়ানকে গুলি চালান, আমার বুক ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মৃত্যুটাকে সেরো বলে মনে করব, কিন্তু আমার শরীরকে আমি অন্যের হাতে অপবিত্র হতে দিতে পারি না। এই দৃশ্য ভারতবর্ষের কোথাও নেই, এই দৃশ্য হচ্ছে পশ্চিমবঙ্গে। ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো মানুষের ক্ষমতা হয়নি যে সরস্বতী পুজোর প্যান্ডেলে গিয়ে পোস্টার লাগিয়ে দেবে মূর্তি পুজো বন্ধ করো। ভারতবর্ষের কোনো রাজ্যে এমন ঔদ্ধত্য কেউ দেখায়নি যে দুর্গা পুজোর বিসর্জনের রুট বদলে দিতে হবে। আমরা কবিতা লিখেছি, গান গেয়েছি, তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। কিন্তু আমরা তো চাই যে মহরমের মিছিল আর দুর্গাপুজোর বিসর্জন একই সঙ্গে, একই রাস্তা দিয়ে, একই সময় সমান্তরালভাবে চলে যাক, কিন্তু সেটা পশ্চিমবঙ্গ আজকে আর দেখতে পাচ্ছে না। আমরা কার্নিভাল পেয়েছি দুর্গাপুজোর বদলে কার্নিভাল। পুজো কি করে কার্নিভাল হলো আমাদের জানা নেই। মা দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছেন, মা দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছেন কার্নিভালে বাবুঘাটে যাওয়ার আগে। কিন্তু সামনের যে দুর্গাপুজো আসছে, আপনারা যে দুর্গাপুজোয় অংশগ্রহণ করবেন, দেখবেন আমরা বাবুঘাটে নিয়ে চলে যাব। এবার দেবী দুর্গাকে স্যালুট দিতে হবে ওখানে দাঁড়িয়ে। একটা অদ্ভুত রাজ্যের বাসিন্দা হয়ে গেছি আমরা, জগন্নাথ দেব পর্যন্ত চমকে উঠেছে, হচ্ছেটা কি? এতদিন পর্যন্ত রবীন্দ্রনাথ চ্যালেঞ্জ ছিলেন, এতদিন পর্যন্ত আমরা গীতাঞ্জলির জায়গায় কথাঞ্জলি পেয়েছি, গীতবিতানের জায়গায় কবিতা বিতান পেয়েছি, বিশ্বভারতীর জায়গায় বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় পেয়েছি। এখন তো জগন্নাথ দেবকে নিয়ে টানাটানি। জগন্নাথ দেবের বাড়িতে অশান্তি লেগে গেছে, প্রবল অশান্তি। আরে বলরাম সুভদ্রা প্রচন্ড ক্ষুব্ধ হয়ে জগন্নাথের পাশ থেকে ছেড়ে চলে যেতে চাইছেন। বলছে আমরা পুরীতে ছিলাম, ভালো ছিলাম, তুমি কেন এসবের চক্রের মধ্যে ঢুকে পড়লে? জগন্নাথ দেব বলছেন আমি কি করব, আমায় বলছে যেতে হবে দীঘার পারে, আমি ওখানে যাচ্ছি। বললে তুমি, জগন্নাথ দেবকে আবার সুভদ্রা জিজ্ঞাসা করছেন তুমি কেন যাচ্ছ ওখানে, তুমি কেন গেলে? বলে আমাকে তো বলেছিল প্রথমে জগন্নাথ দেব কালচারাল সেন্টার তৈরি হবে, তার জন্য 200 কোটি টাকা খরচা করেছে, আপনাদের দেওয়া ট্যাক্সের টাকা হিট করে 200 কোটি টাকা খরচা করে জগন্নাথ দেব কালচারাল সেন্টার তৈরি হয়েছে। বেচারি জগন্নাথ দেব কি করবেন? উনি দেখেছেন আরে যখন বলছি কালচারাল সেন্টার একবার যাই, এত বড় মাননীয়া যখন বলেছেন একবার যাব না, উনি পৌঁছে গিয়ে দেখলেন সবে মাত্র ঢুকেছেন জগন্নাথ দেব, রাতারাতি নাম পরিবর্তন, বলে এটাও জগন্নাথ ধাম। পুরীতেও ধাম, এখানেও ধাম। জগন্নাথকে জগন্নাথ চ্যালেঞ্জ করছেন। এবার জগন্নাথের পরিবারে প্রবল গন্ডগোল, প্রবল উত্তেজনা। এই ধাম পরিবর্তন হয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে আমরা শুনে এলাম রংধেনু, কোনোদিন শুনিনি শব্দ রংধেনু। রামধেনু রংধেনু হয়ে গেল। আরে কাজী নজরুল ইসলামের রামকে নিয়ে কোনো সমস্যা ছিল না, কাজী নজরুল, সৈয়দ মুস্তাফা সিরাজের ছিল না, সৈয়দ মুস্তাফা আলীর ছিল না, কাজী নজরুল ইসলামের ছিল না, ভারতবর্ষের অন্য কোনো মানুষের ছিল না। কিন্তু এ রাজ্যে নাকি হঠাৎ সমস্যা, ওই যে রামের নাম উচ্চারণ করা যাবে না। আরে যে রাম দুর্গা পুজো করছি সেটাই তো অকাল বোধন, সেখানেও তো রাম। मेरा मन में राम, तन में राम, रोम रोम पर राम रे, राम से मिलने ध्यान लगा दे, छोड़ जगत की काम रे। এটাই তো ভারতবর্ষ। রাম ভারত, ভারতী রাম, এর বাইরে অন্য কোনো অভিমত নেই। আর এই কথা রবীন্দ্রনাথ বলেছেন, একই ধর্ম রাজ্য পাশে খণ্ডচ্ছিন্ন বিক্ষিপ্ত ভারত বেঁধে দিব আমি, সম্রাটের এ ছিল সাধনা। শিবাজি প্রণাম তো রবীন্দ্রনাথের। শিবাজি হিংসারাজের কথা বলেছেন। শিবাজি মোগলদের অত্যাচারের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, ধর্মান্তকরণের বিরুদ্ধে, লুঠের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে যিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন তিনি শিবাজি মহারাজ।
যার কারণে ঔরঙ্গজেবের জীবনের অর্ধেকটার বেশি সময় ব্যয় করতে হয়েছিল ওই দাক্ষিণাত্যে, তিনি শিবাজী মহারাজ। যিনি অসম্ভবের মধ্যে সম্ভাবনার স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি শিবাজী মহারাজ। যিনি নিপীড়িত ভারতবাসীর সমস্ত শোষণ বঞ্চনা থেকে তাদের মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছিলেন, তিনি শিবাজী মহারাজ। তিনি পশ্চিমবঙ্গে আজকে বঞ্চিত। বীর সাভারকর সেলুলার আন্দামান জেলে 12 বছর থাকবার পর জানতে পারলেন পাশের কক্ষে তার ভাই আছে। একবার ভেবে দেখুন, আপনি আপনার ভাইয়ের পাশে আছেন, আপনার পাশের ঘরে আপনার ভাই আছে, আপনি জানেন না। 12 বছর পর জানতে পারলেন আপনার ভাই আপনার পাশের ঘরে বন্দী। সেই বীর সাভারকরকে কলকাতায় বিভিন্ন টিভি চ্যানেলে ওই সান্ধ্যকালীন রূপচর্চায়, রাজনৈতিক রূপচর্চায় বসে অন্তত এমন ব্যবহার করা হচ্ছে যেন উনি বাসন চুরি করেছিলেন। কতদিন চলতে পারে পশ্চিমবঙ্গে? একটার পর একটা শিল্পপতি এখান থেকে নিজেদের পুঁজি সরিয়ে অন্য রাজ্যে নিয়ে চলে যাচ্ছেন। বিজিবিএস এর মঞ্চে দাঁড়িয়ে যারা মুখ্যমন্ত্রীর পাশে বলছেন, The West Bengal is an investment friendly state, destination Bengal. পশ্চিমবঙ্গে এত ভালো শিল্প সম্ভাবনার পরিস্থিতি আর কোনোদিন তৈরি হয়নি। আজকে সেই শিল্পপতিদের 9 বছরের ব্যালেন্স শিট মিটিয়ে দেখুন, আজকে তারা ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। আজকে নন্দীগ্রাম এবং সিঙ্গুর একটা ভিন্ন বার্তা দিয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে, যে পশ্চিমবঙ্গ আর যাই হোক এখানে কোনো শিল্প সম্ভব নয়। কিছু মানুষ এখন অপেক্ষা করছেন হাই রাইজের, যে আর কয়েকটা দিন দেখি সরকারের পরিবর্তন হয় কিনা, না হলে আমরাও এখানে ফ্ল্যাট বিক্রি করব। যে হিসাবে আজকে এখানে প্রপার্টির দাম বাড়া উচিত, অ্যাপ্রিসিয়েশন যেখানে যাওয়ার কথা, যা বম্বেতে হয়েছে, পুনেতে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, ভারতবর্ষের নয়ডায় হয়েছে, গুড়গাঁওয়ে হয়েছে, তা কলকাতায় হয়নি। তার কারণ কি? কারণ আমাদের ভারী শিল্প নেই, আমাদের কর্মসংস্থানের সুযোগ নেই, আমাদের শিক্ষার কোনো ব্যবস্থা নেই। মাস্টারমশাইকে ছাত্র প্রশ্ন করেছেন, অঙ্কর কথা জিজ্ঞাসা করেছেন, মাস্টারমশাই দৌড়চ্ছেন বাথরুমের দিকে, বলে দাঁড়া আসছি। কোথায় যাচ্ছেন স্যার? বলে একটু মাইনাস করতে যাচ্ছে। তিনি মাইনাস করে নিজেই মাইনাস হয়ে গেলেন, ফিরে এলেন না। তার কারণ কি? বোর্ডে তিনি অঙ্কটা করতে পারবেন না, চাকরিটা কিনে নিয়েছেন। বহু শিক্ষক আছেন যারা নিজের পেশা পরিবর্তন করতে চাইছেন, বলছেন ছাত্ররা আমাদের দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন মনে করছে আমিও চাকরিটা কিনে এখানে এসে বসেছি। বিভিন্ন জায়গায় সরকারি চাকরি খোলা বাজারে আলু পটলের মতো বিক্রি হয়ে গেছে। এ রাজ্যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে কার্যত অস্বীকার করা হয়েছে। বুলেট ট্রেন তো গতির প্রতীক, উন্নয়নের প্রতীক। বলছে চাইনা মোদের বুলেট কার, মমতা দি আরেকবার। এই স্লোগান ভারতবর্ষের অন্য কোনো প্রান্তে নেই। এই রাজনৈতিক সংঘাত, এই বিভাজন অন্য কোনো প্রান্তে নেই। ভোট পরবর্তী হিংসা অন্য কোনো রাজ্যে নেই। একটা সার্চার্জড ইমোশনের মধ্যে দিয়ে বিহারের নির্বাচন হলো। No one can ignore it, defy it, that যে কাস্টিজম is a social reality in Bihar, যেখানে জাতির নামে এখনো সমাজকে টুকরো করে নির্বাচনের বিভিন্ন অঙ্ক কষা হয়। আজকে সেখানেও নির্বাচনের পরে কোনো ভোট পরবর্তী হিংসা নেই। জেসিপি মেশিন দিয়ে কোনো বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা নেই, কোনো পরাজিত কর্মীর ওপরে আক্রমণ নেই, কোনো খুন নেই, কোনো গণধর্ষণ নেই, অগ্নিসংযোগ নেই, দোকান লুট নেই, জরিমানা দিয়ে বাড়ি ফেরার ঘটনা নেই। বিহারের নির্বাচনে আমরা দেখলাম। আমরা এসআইআর দেখছি, এসআইআর 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, কোথাও কোনো হাঙ্গামা নেই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কালো কোট পরে ঢুকে পড়েছেন সুপ্রিম কোর্টে। এটা গণতন্ত্রের পক্ষে, বিচার ব্যবস্থার পক্ষে বিপজ্জনক। জুডিশিয়ারির উপরে পলিটিক্যাল প্রেশারকে তৈরি করার এই প্রচেষ্টাকে সারা ভারতবর্ষের মানুষ প্রত্যাখ্যান করেছে। আরে মহাভারতে তো একজন ধৃতরাষ্ট্র ছিল, একজন ধৃতরাষ্ট্র। আপনারা এখানে বসে আছেন, বলুন তো আমাদের পশ্চিমবঙ্গে কতজন ধৃতরাষ্ট্র আছেন? এই যে এগিয়ে বাংলা, বাঙালি যে সবসময় গর্ব করে বলে, যদিও আমি নিজে বিশ্বাস করি বা আমরা যে মতাদর্শে বিশ্বাস করি, আমরা প্রথমে একজন ভারতীয়, তারপরে একজন বাঙালি।
হ্যাঁ, আমার মাতৃভাষা বাঙালি, আমি বাংলায় কথা বলি, কিন্তু এ রাজ্যে যারা গুজরাটি আছেন, যারা রাজস্থান থেকে আসা মানুষজন আছেন, যারা বিহারের আছেন, উত্তরপ্রদেশের আছেন, যারা মহারাষ্ট্রিয়ান আছেন, তারা এই রাজ্যের অগ্রগতির জন্য, এই রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থাকে শক্তিশালী করবার জন্য তাদের যোগদান আছে। যারা এ রাজ্যে বসবাস করেন, যারা এ রাজ্যের দুঃখে দুঃখ পান, এ রাজ্য জিতলে যারা আনন্দ পান, তারাই বাঙালি, এই কথাই আমরা বিশ্বাস করি। তারই আপনাদের সামনে বলছি। এবং এই নির্দিষ্ট অধিকার থেকে আমি আপনাদের বলছি, আপনাদের জানা উচিত যে আপনারা পিছিয়ে নেই। আপনারা গর্ব করে বলতে পারেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে বলতে পারেন যে মহাভারতে একজন মাত্র শুধু ছিলেন ধৃতরাষ্ট্র, যিনি 100 সন্তানের পিতা, কিন্তু এগিয়ে বাংলা আমাদের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্রকে পাওয়া গেছে যারা 100 সন্তানের পিতা। এই যে 7 জন ধৃতরাষ্ট্র ভোটার লিস্টের মধ্যে ঢুকে আছে, এই যে বীর্যবান পুরুষরা ওখানে আছে, এদের কি খুঁজে নিয়েছে একটা ভারতরত্ন বা ওই রকম একটা কিছু হয় না এখন? আবার কি শুনছি বঙ্গ বিভূষণ কি সব আছে, ওরকম একটা দিয়ে দেওয়া। ছোটবেলায় আপনারা যারা বসে আছেন সবাই একটা বিস্কিট কোম্পানি নামটা ভুলেই যাচ্ছে, ব্রিটানিয়া না কাদের মনে পড়ছে না ঠিক এখন। দাদু খায় নাতি খায়, দাদু খায় নাতি খায়। আমরা তো শুনেছিলাম বিস্কিটের অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখছি দাদু খায় নাতি খায় ভোটার লিস্টে। কি খাচ্ছে দুজনে মিলে? ভোট খাচ্ছে, আমার আপনার ভোট। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার। দাদুও খাচ্ছে, নাতিও খাচ্ছে, আপনাদের অধিকারকে খেয়ে নিচ্ছে ভোটাধিকারের। এ ধরনের মানুষকে কি একটু পুরস্কৃত করা যায় না? এই প্রতিভাবান মানুষ যিনি 42 বছরে 22 বছরের নাতির জন্ম দিয়ে দিয়েছেন। আপনারা শুনেছেন কোনোদিন স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক? ভাই বোনের বিয়ে হয়েছে, 238টি ঘটনার লিঙ্ক পাওয়া গেছে। এগুলোকে খুঁজতে গেলে বলছে গণতন্ত্র আক্রান্ত, রক্তাক্ত, মানুষ নাকি মারা যাচ্ছে আতঙ্কে। কিসের এত আতঙ্ক? কেন আতঙ্ক? 11টি রাজ্যে কোথাও কোনো মৃত্যু নেই। পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের দেশ, বঙ্কিমচন্দ্রের দেশ, শরৎচন্দ্রের দেশ, বাঘাযতীনের দেশ, নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশ, ক্ষুদিরামের দেশ, বীরেন শাসমলের দেশ, সতীশ সামন্তর দেশ, মাতঙ্গিনীর দেশ। মহিলারা যেখানে বুক চিতিয়ে দাঁড়িয়ে গুলি খেয়েছিলেন, সেই দেশের মানুষের হৃদয় এত কেন নরম হয়ে গেল যে এসআইআরের কারণে বারবার তারা আত্মহত্যা করছে? এখন তো প্রেমে আত্মঘাতী হয়ে গিয়ে একজনের স্বামীর সঙ্গে প্রবল গন্ডগোল, 20 বছর বিচ্ছেদ, কতদিন সহ্য করবে? লাভ মেরে দিয়েছে শিলিগুড়ির ব্রিজ থেকে, বলছে এসআইআরের চাপ। একজনের প্রবল করে নিয়েছেন, বলছেন এসআইআর। এই তামাশা কতদিন কলকাতার মানুষ সহ্য করবে? আপনাদের ভাবতে হবে, আপনাদের চিন্তা করতে হবে। 16টি সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট পশ্চিমবঙ্গে কার্যকর করতে দেওয়া হচ্ছে না। পিএম সূর্যঘর, আপনারা প্রত্যেকে যারা বহুতল নিবাসী আছেন, প্রত্যেকে আপনারা নিজের বিল্ডিং এটা করতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি দিচ্ছে, মুফত বিজলি। কারণ কি? আপনারা সোলার লাইট তৈরি বসিয়ে ফেলুন। কেন্দ্র সরকার টাকা দিচ্ছে, কেন্দ্র সরকার সাবসিডি দিচ্ছে। আপনার যতটা প্রয়োজনীয় বিদ্যুৎ আপনি নিজের বাড়িতে ব্যবহার করবার পর উদ্বৃত্ত বিদ্যুৎটাকে আপনি গ্রিডে বিক্রি করতে পারেন। কলকাতা সিএসসি মেনে নিয়েছে, কিন্তু রাজ্য সরকারের এই যে ইলেকট্রিসিটি বোর্ড, তারা এটাকে গ্রহণ করছে না, কার্যকর হচ্ছে না। আয়ুষ্মান ভারত স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কেউ 7% অফ দ্য ডোমেস্টিক টুরিস্ট আর বেঙ্গলি। নিম্ন মধ্যবিত্ত বাঙালিরাও বছরে 1-2 বার তার পরিবারকে নিয়ে একটু দূরে বেড়াতে যায়। আপনি বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলেন, আপনার ওই স্বাস্থ্যসাথী কার্ড করবে না, আপনি যে কোনো হসপিটালে ঢুকিয়ে দিতে পারেন আয়ুষ্মান ভারতের কার্ড। এই সরকার তাকে বাস্তবায়িত করতে দেয়নি। যারা ছোট ছোট কাজ করেন সমাজের মধ্যে, যেমন রাজমিস্ত্রি, আপনারা কেউ জুতো সেলাইয়ের কাজ করে, কেউ কাঠের মিস্ত্রির কাজ করে, ছোট ইলেকট্রিশিয়ান, অসংগঠিত ক্ষেত্র, তাদের জন্য প্রকল্প নেওয়া হয়েছে পিএম বিশ্বকর্মা। 7.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট পশ্চিমবঙ্গ সরকার বাস্তবায়িত করতে দেয়নি, কারণ বিভাজনের রাজনীতি। পশ্চিমবঙ্গের রেশন দুর্নীতি, স্বাধীন ভারতের ইতিহাসে এত বড় অর্থনৈতিক কেলেঙ্কারি কোথাও হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে হয়েছে, আমরা মুখ বুজে মেনে নিয়েছি। আপনারা তো নয়, আপনারা
অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আছে, আপনাদের প্রাচুর্য আছে, আপনারা আপনাদের নিজের ছেলে মেয়েকে কলকাতার বাইরে পড়াতে দিতে পারেন, কিন্তু বহুতলের বাসিন্দা নয়, ভাড়া থাকে, নিজের বাড়ি তৈরি করতে পারেনি। কথা ছিল বাঙালির বাড়ি সাহেবের গাড়ি, বাঙালি কিছু খেতে পাক বা না পাক প্রথমেই একটা বাড়ি তৈরি করে ফেলে। সেই বাঙালি যে বাড়ি পর্যন্ত তৈরি করতে পারেনি, উচ্চ মাধ্যমিকের পর তার ছেলে মেয়েকে কলকাতার বাইরে পড়াশুনোর জন্য পাঠিয়ে দিচ্ছে, তার কারণ এখানে কোনো ব্যবস্থা নেই। কলকাতার নাম করা সরকারি কলেজ, সেই সরকারি কলেজ থেকে তারা নিজেদের সরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে চলে যাচ্ছে। এটা আমাদের চেনা বাংলা নয়, চেনা কলকাতা নয়। রাজ্যের যিনি মন্ত্রী, আমাদের কলকাতার মহানাগরিক, তিনি বলছেন দাওয়াতে ইসলামের কথা, যে যারা আমরা হিন্দুর ঘরে জন্মেছি আমরা দুর্ভাগা, প্রত্যেক মুসলমানের উচিত একজনকে অন্তত তাদের ধর্মে নিয়ে আসার কথা। মুখ্যমন্ত্রী কোনো কথা বলছেন না, বলছেন বাংলাকে গুজরাট হতে দেব না। আরে গুজরাটের মানুষকে গিফট সিটি উপহার দিয়েছে, আর পশ্চিমবঙ্গে আমরা উপহার পেয়েছি গুলশান কলোনি। গুজরাটের মানুষের দিকে তাকান আর বাংলার দিকে তাকান, গুজরাটের মুসলমানদের দিকে তাকান আর বাংলার মুসলমানদের দিকে তাকান। দেখুন সরকারি চাকরিতে অংশীদারিত্ব কত, সরকারি ঋণে কারা এগিয়ে আছে। আজকে আমরা পিছিয়ে পড়েছি, পিছিয়ে চলেছি। এরপরে যেটা হবে তারপর সেটা সেই 1946 সালের আগের অবস্থায় আবার আমরা ফিরে যাচ্ছি। আজকে তার বিরুদ্ধে আপনাদের রুখে দাঁড়াতে হবে। আমি আবার আপনাদের কাছে আবেদন করছি যে আপনাদের ভোটাধিকার আছে, আপনাদের একটু কষ্ট করে ভোটের দিন নামতে হবে। পক্ষে ভোট দিন, বিপক্ষে ভোট দিন, সেটা আপনার বিষয়। আমি রাজনৈতিক কর্মী, আমার নির্দিষ্ট রাজনৈতিক পরিচয় আছে, আমি আমার কথা বলবো। আমি তো বলবোই আমাকে ভোট দিন, কিন্তু আপনি আমার বিরুদ্ধে ভোট দিন, কিন্তু আপনাদের বেরোতে হবে। কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজতত্ত্ববিদ মনে করতেন যে ভোট দানকে বাধ্যতামূলক করা উচিত। আর এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশে গণতন্ত্র পৃথিবীর অন্য কোনো দেশ থেকে কেউ শিখিয়ে দিতে পারেনি। ডেমোক্রেসি শব্দের অর্থ, আমরা রাষ্ট্রবিজ্ঞানের আমরা যেভাবে ব্রিটিশ পড়িয়ে গেছে তাতে বলা হয়েছে ডেমোস শব্দের অর্থ জনগণ, ক্রেটোস শব্দের অর্থ শাসন, জনগণের শাসনের নামই হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্র গ্রিস 99 বছরের বেশি সার্ভাইভ করতে পারেনি। 100 বছর গণতন্ত্র গ্রিসে প্রতিষ্ঠা করতে পারেনি, কিন্তু ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে। মানবাধিকার লঙ্ঘনের জন্য বৈশালীতে যে লিচ্ছবিরাজের প্রথম রাজা রবক, he lost his throne for the violation of human rights by the people of বৈশালী। আজকে আপনারা তাকান তামিলনাড়ুর দিকে, সেখানে প্রথম ব্যালটের ব্যবহার হয়েছিল, তাল পাতাকে ব্যালট হিসেবে ব্যবহার করা হতো। 30 থেকে 70 বছর পর্যন্ত যারা মানুষজন আছেন, যারা শিক্ষিত এবং যারা ট্যাক্স পেয়ার, তারা ভোট দানের অধিকারী ছিলেন। এই ব্যবস্থা ভারতবর্ষে ছিল। আপনি যে ধরনের গভর্নমেন্ট ডিজার্ভ করেন, আপনি সেই ধরনের গভর্নমেন্ট পাবেন, কিন্তু তার আগে আপনাকে বাঁচতে হবে, আপনার অস্তিত্বের সংকট থেকে বেরিয়ে আসতে হবে। আজকে কলকাতা আক্রান্ত হচ্ছে, আজকে সারা ভারতবর্ষের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। গতকাল তামিলনাড়ু থেকে ধরা পড়েছে, তার সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ, ISI এর জঙ্গি গ্রেপ্তার হচ্ছে আমাদের রাজ্য থেকে। আমরাই একমাত্র আমি একমাত্র সেই রাজনৈতিক দলের প্রতিনিধি। We have been saying this thing since mid-80s, the silent demographic invasion is on. বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত হচ্ছে। The entire demographic designs of the different border districts have been changed, not only in West Bengal, but in Bonanchal and Simanchal also. বিহার এবং ঝাড়খণ্ডের ডেমোগ্রাফি বদলেছে। আপনারা লাভ জেহাদ শুনেছেন, এখন লাভ জেহাদের সঙ্গে সঙ্গে ল্যান্ড জেহাদ শুরু হয়ে গেছে। ঝাড়খণ্ডের আদিবাসীদের জমিকে প্রেমের বন্ধনে কাউকে আবদ্ধ করে নিয়ে তাকে ধর্মান্তকরণ করিয়ে তাদের জমিকে গ্রাস করার প্রক্রিয়া চলেছে ঝাড়খণ্ড প্রদেশে। রুট হয়ে গেছে পশ্চিমবঙ্গ। অতীতে এটা ছিল সেফ প্যাসেজ, এখন হয়ে গেছে সেফ হোম। দিকে দিকে জঙ্গি ধরা পড়ছে। কোভিড উত্তরকালে সারা ভারতবর্ষের থেকে কুচবিহারকে সেন্টার করে সারা ভারতবর্ষের জঙ্গি মডিউলকে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এই যারা দিল্লি পুলিশ, তামিলনাড়ু পুলিশের সহযোগিতায় এবং বাংলার একটা পুলিশের সহযোগিতায় যে জঙ্গিদের গ্রেপ্তার করা হলো, তারা বড় কোনো নাশকতামূলক কাজ করবার পরিকল্পনা তারা করেছিল, তাদের গ্রেপ্তার করা হলো। এই যখন বোমা ফাটবে তখন বোমা কে বিজেপি, কে সিপিএম আর কে কংগ্রেস, কে হিন্দু কিংবা কেউ মুসলমান তার বাড়িতে গুনে গুনে তার বাড়িতে গিয়ে স্প্রিন্টার আঘাত করবে না। তার দেহে কোনো পেরেক ঢুকে যাওয়ার আগে তার ধর্ম, জাতি, বর্ণ, তার শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করবে না। তিনি বহুতলের বাসিন্দা কিংবা তিনি ভাঙা বাড়ির বাসিন্দা, সে কথা কেউ জিজ্ঞাসা করবে না। সামগ্রিকভাবে আমরা একটা চরম বিপদের সম্মুখীন। এই বিপদকে আপনাদের হাত থেকে বার করে আপনাদেরই নিয়ে আসতে হবে। আমরা আপনাদের কাছে এসেছি শুধুমাত্র একটা আবেদন নিয়ে। দেখুন, সংসদীয় গণতন্ত্রেই যখন এই ভোটই আমাদের একমাত্র পথ, আপনার পছন্দ মতো একটা সরকারকে আপনাকে বেছে নিতে হবে। দিনের শেষে একটা যে কোনো দেশ পরিচালিত হয় তার রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। যে দল সরকার গঠন করে তার রাজনৈতিক সিদ্ধান্তকেই ব্যুরোক্র্যাটরা বাস্তবায়িত করেন তাদের নিজস্ব গঠনতন্ত্র দিয়ে। আর সেই সরকার নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আপনি যে সরকার তৈরি করবেন সেই সরকার হবে। আপনি যদি চান রবীন্দ্রনাথের কবিতা, সেই সরকার যে রবীন্দ্রনাথ যদি চান রবীন্দ্রনাথ হবে। আপনি যদি রামকৃষ্ণ চান রামকৃষ্ণ হবে। আপনি যদি এপাং ওপাং ঝপাং চান সেটাই হবে। সব কিছু আপনাদের চাওয়া, সব কিছু আপনাদেরই পাওয়া। আপনারা আপনাদের মতো করে নিজেদের ব্যবস্থা ঠিক করে নেবেন। কিন্তু শুধু তারপরেও আমি বলছি যে আজ অস্তিত্বের সংকটে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার সঙ্গে সঙ্গে কলকাতার ডেমোগ্রাফি বদলে গেছে। সেন্ট্রাল এভিনিউয়ের চেহারা বদলেছে, বড়বাজারের চেহারা বদলেছে, ধর্মতলার চেহারা বদলেছে, গড়িয়াহাটের রূপ পাল্টাচ্ছে। রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হচ্ছে বাংলাদেশে, আর মালদা শহরে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন দেয়া হচ্ছে। বাঙালির গর্ব, বাঙালির প্রাণের লোক সত্যজিৎ রায়ের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। সুনীল গাঙ্গুলির কেউ কথা রাখেনি, হয়তো আজকে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে, কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের তারও বাড়িটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। যোগী সম্প্রদায়ের মঠ সেখানে আর নেই। স্বামী চিন্মানন্দ প্রভু যিনি জীবনানন্দের কবিতা পড়ছিলেন, আবার আসিব ফিরে, কবে ফিরে আসবেন জানা নেই, এই মুহূর্তে বাংলাদেশের কারাগারে তাকে আবার একটা তাদেরই সংগঠন ডিজোন করে দিয়েছে। এই চূড়ান্ত অরাজক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই এখানে আছি। আমরা কি ভালো আছি? আমাদের সমাজ কি একটা গভীর অসুখের মধ্যে নেই? আমরা যদি ভালো আছি তাহলে আমরা নিরাপদে, আমরা ভোটের দিন আমরা আমাদের আবাসনেই থাকবো, ভালো থাকবো, আমরা কফির কাপে চুমুক দেব। আর যদি আমরা মনে করি আমাদেরও কোনো দায়িত্ব আছে তাহলে আমরা বেরোবো। আপনাদের আমরা এ কারণেই, যারা এখানে আয়োজকরা ডেকেছেন, আমি হয়তো একটু অন্য কথা বলছি, আয়োজকদের কাছে আমি শুধু ধন্যবাদ জানাচ্ছি এ ধরনের একটা মনোজ্ঞ অনুষ্ঠান করবার জন্য। আপনারা যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, দুর্গাপূজা যেগুলো মানুষকে আমাদের অনেক নিজেদের ব্যক্তিগত ছোট ছোট তুচ্ছ বিভেদগুলোকে মিটিয়ে দিয়ে একটা ছাতার তলায় নিয়ে আসেন। আজকে সেই অনুষ্ঠানগুলোতে আপনারা সঙ্গবদ্ধ হবেন, একত্রিত হবেন, নিজেদের শক্তি আপনারা প্রকাশ করবেন, কারোর চাপিয়ে দেওয়া মতকে আপনি মেনে নেবেন না। আপনারা বুথ পেতে পারতেন নিজেদের ক্যাম্পাসের ভেতরে, কিন্তু পেলেন না শুধুমাত্র একদলীয় একচেটিয়া একাধিপত্যের কারণে। এর বাইরে আপনাদেরই বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে হবে শুধু প্রতিবাদ করবার জন্য নয়, বেরিয়ে আসতে হবে প্রতিবাদের সঙ্গে সঙ্গে যদি সমর্থন করবেন বলে মনে করেন সমর্থন করবেন, কিন্তু আপনাদের বুথ পাওয়ার অধিকার থেকে আপনাদের বঞ্চিত করে দেয়া হয়েছে, তার প্রতিবাদ করতে আপনারা রাস্তায় বেরোবেন, ভোটের দিন আসবেন, এই আবেদন রাখছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন।